প্রিয় শিক্ষার্থীরা, কম্পাইলার ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কুইক এর টপিক নিয়ে আলোচনা করব। মূলত একটি কম্পাইলারের বিভিন্ন ফেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসি, একটা কম্পাইলারকে মূলত স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তার অ্যানালাইসিস পার্ট, আরেকটাকে বলা হয় তার সিনথেসিস পার্ট। মূলত অ্যানালাইসিস পার্টে আমরা সোর্স প্রোগ্রামকে তার যে ছোট ছোট পার্টে সে বিভক্ত, সেই পার্টগুলোতে আমরা ভাগ করি এবং তার উপর এক ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার প্রোভাইড করি এবং এই সকল কাজের পর আমরা মূলত কোডটাকে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন পর্যন্ত নিয়ে যাই। এই ফেজে আমাদের সোর্স প্রোগ্রামের বিভিন্ন ধরনের এরর, সেটা সিনট্যাকটিক্যাল হতে পারে, দ্যাট মিনস গ্রামাটিক্যাল এরর হতে পারে, অথবা সিম্যান্টিক এরর হতে পারে। অর্থগত ভাবে যদি কোনো এরর থাকে সেটাকে সিম্যান্টিক এরর বলা হয় এবং এই এরর গুলো সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের মেসেজ প্রোভাইড করি ইউজারকে, যাতে করে ইউজার এই এরর গুলোকে কারেক্ট করতে পারে এবং এই ডাটাগুলোকে আমরা একটা ডাটা স্ট্রাকচারে কালেক্ট করে রাখি, যে ডাটা স্ট্রাকচারটাকে সিম্বল টেবিল বলা হয়। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে ডিটেলস জানবো। এখন আমাদের যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি হলো, সেটাকে আমরা সিনথেসিস পার্টের জন্য পাঠিয়ে দিই এবং এই সিনথেসিস পার্টে আমাদের মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন থেকে আমরা আমাদের টার্গেট প্রোগ্রাম, যেটাকে আমরা মেশিন কোড বলে থাকি, সেই মেশিন কোডটা আমরা জেনারেট করব এবং এই কাজের জন্য আমাদেরকে সিম্বল টেবিলের সহায়তা নিতে হয়। তাহলে আমরা যদি সহজ ভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অ্যানালাইসিস পার্টটাকে আমরা বলতে পারি কম্পাইলারের ফ্রন্ট এন্ড, আর সিনথেসিস পার্টটাকে বলতে পারি কম্পাইলারের ব্যাক এন্ড। মূলত কম্পাইলেশন প্রসেসটা 6টি ফেজে বিভক্ত বা 6টি ভাগে বিভক্ত। আমি যদি ভাগগুলোকে দেখাই তোমাদের, এটা হচ্ছে ভাগগুলোর ওভারভিউ। প্রথম পার্টটি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, তারপর সিনট্যাক্স অ্যানালাইসিস, তারপর সিমেন্টিক অ্যানালাইসিস, এরপর আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন করি, এরপর কোড অপটিমাইজেশন, সবার লাস্টে হচ্ছে আমরা টার্গেট মেশিন কোড জেনারেট করি, যেটাকে কোড জেনারেশন ফেজ বলা হচ্ছে। আমরা যদি আগের লেকচার অনুযায়ী ভাগ করি, তাহলে এই পোর্শনটুকুকে আমরা বলতে পারি অ্যানালাইসিস পার্ট, যেখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়, আর নিচের পার্টটুকুকে আমরা বলতে পারি আমাদের সিনথেসিস পার্ট। এবং এই সবগুলো ফেজেই আমাদের সিম্বল টেবিলের সহায়তা নিতে হয় এবং এখানে এরর হ্যান্ডলারেরও সহায়তা নিতে হয় বিভিন্ন ধরনের এরর সম্পর্কে জানার জন্য বা এররকে ঠিকভাবে হ্যান্ডেল করার জন্য। তাহলে প্রথম যে ফেজটা রয়েছে, এই ফেজের নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ। মূলত এই ফেজে আমরা যে কাজটি করি, আচ্ছা তার আগে বলিনি, এই ফেজটিকে স্ক্যানিং ও বলা হয়ে থাকে, এটার আরেকটি নাম। এই ফেজে আমরা মূলত যে কাজটি করে থাকি, আমরা ইংরেজি ভাষায় যেরকম অ্যালফাবেট ইউজ করে ওয়ার্ড তৈরি করি, সেইভাবে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে আমরা ইনপুট প্রোগ্রামের যে ক্যারেক্টার গুলো রয়েছে, ক্যারেক্টার গুলো দিয়ে অর্থবোধক কাঠামো তৈরি করি। যেমন হচ্ছে আমাদের ভেরিয়েবল হতে পারে, আমাদের নিউমেরিক্যাল ভ্যালু যেগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি সেগুলো হতে পারে, অথবা আমাদের কোনো ধরনের অপারেটর হতে পারে, যেমন ইকুয়াল চিহ্ন, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন। দ্যাট মিনস যেই জিনিসটি কোনো অর্থবোধক মিনিং তৈরি করে, এরকম কোনো কিছু তৈরি করা আমাদের সোর্স প্রোগ্রাম থেকে ক্যারেক্টার গুলো নিয়ে। আচ্ছা, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা টোকেনের মাধ্যমে। আর এই যে অর্থবোধক কাঠামোর কথা বললাম, এটাকে বলা হয় লিক্সিম। আচ্ছা, তাহলে রিপ্রেজেন্ট করব হচ্ছে আমরা টোকেন আকারে, এবং এই টোকেনের দুটি পার্ট থাকবে। প্রথম পার্টটিকে বলা হয় টোকেনের নেম, আর সেকেন্ড পার্টটিকে বলা হয় তার অ্যাট্রিবিউট ভ্যালু। মূলত হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার বা আইডেন্টিফায়ার হচ্ছে আমরা যাকে ভেরিয়েবল বলি আমাদের সি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে, এটা কি কম্পাইলারের ভাষায় আমরা বলে থাকি হচ্ছে আইডেন্টিফায়ার। দুটো একই জিনিস রিপ্রেজেন্ট করে।
তাহলে যখন আমরা আইডেন্টিফায়ার আকারে কোনো কিছু আমরা রিপ্রেজেন্ট করব, তখন নর্মালি আমরা টোকেনটাকে এইভাবে লিখে থাকি। ধরে নিলাম যে আইডেন্টিফায়ারের নামটা হচ্ছে ID1, আর এই আইডেন্টিফায়ারের জন্য আমাদের সিম্বল টেবিলে একটা রো রাখা হয় যেখানে ওই ভেরিয়েবল সম্পর্কে বিভিন্ন ডাটা স্টোর করা থাকে। তাহলে অ্যাট্রিবিউট ভ্যালু আকারে থাকবে ওই রো এর নাম্বারটা, যে রোতে আমাদের ডাটাটা রাখা হয়েছে। তাহলে আমাদের একটা এক্সাম্পল হতে পারে যে টোকেনের ভ্যালু হচ্ছে এরকম ID1, নর্মালি আমরা টোকেন গুলোকে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে পাস করে থাকি। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে এটা। মনে করো যে তোমার কাছে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তুমি সি তে একটা স্টেটমেন্ট লিখলে। এই স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি তিনটি ভেরিয়েবল আছে, পজিশন, ইনিশিয়াল, রেট। এছাড়া একটা কনস্ট্যান্ট ভ্যালু বা নিউমেরিক ভ্যালু দেখা যাচ্ছে 60, আর এছাড়া কিছু অপারেটর দেখা যাচ্ছে এখানে। আমাদের গোল হচ্ছে এই স্টেটমেন্টটাকে কম্পাইলারের 6টি ফেজ শেষে আমাদের টার্গেট মেশিন কোড জেনারেট করা। তাহলে এখন আমরা যে ফেজটা দেখতেছি এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ। এই ফেজে কি কি কাজ করা হবে এটার একটা ডিটেলস তোমাদের এই স্লাইডে প্রোভাইড করা হয়েছে। আমি তোমাদেরকে ডিটেলসটা এক্সপ্লেইন করে দিচ্ছি, তোমরা জাস্ট ডিটেলসটা নিজেরা দেখে নিবে। তাহলে এটার এক্সপ্লেনেশনে যদি আমি আসি, আমাদেরকে যেই ডাটাটা প্রোভাইড করা হয়েছে বা যে স্টেটমেন্টটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে। এই তিনটা ভেরিয়েবল হচ্ছে, প্রথমটা হচ্ছে পজিশন ভেরিয়েবল, এটার ধরো আমি নাম দিলাম হচ্ছে ID1। দ্বিতীয়টার হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেরিয়েবল, ধরে নিলাম এটার নাম দিলাম আমরা ID2। তৃতীয়টা হচ্ছে আমাদের রেট ভেরিয়েবল, ধরে নিলাম এটাকে আমরা নাম দিলাম ID3। তাহলে পজিশন যে ভেরিয়েবলটা রয়েছে এটার টাইপ হচ্ছে আইডেন্টিফায়ার টাইপ। এই জন্য আমাদের যে টোকেন আমরা জেনারেট করব এখানে টাইপ আকারে আমরা দিব হচ্ছে আইডেন্টিফায়ার, আর কমা দিয়ে এখানে সেকেন্ড যে নামটা থাকবে, সরি সেকেন্ড যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা হবে হচ্ছে এই আইডেন্টিফায়ারের ডাটাটা আমরা যেখানে স্টোর করে রেখেছি। তাহলে আমরা যদি আমাদের সিম্বল টেবিলের দিকে খেয়াল করি, আমরা দেখব পজিশন আইডেন্টিফায়ারটার ডাটা 1 নাম্বার রোতে সেভ করা আছে। এই কারণে এখানে আমরা পজিশনের জন্য যে টোকেনটা পাস করব সেটার ভ্যালু হবে এরকম, যেটা এখানে দেখানো হয়েছে। একটু বলে রাখি, শুধুমাত্র ভেরিয়েবল বা আইডেন্টিফায়ারের জন্যই তোমাকে সিম্বল টেবিলের এন্ট্রি পাস করতে হবে, দ্যাট মিনস এই সেকেন্ড ভ্যালুটা পাস করতে হবে। অন্যান্য যে আমাদের টোকেন রয়েছে, অন্যান্য টোকেন গুলোর জন্য এই সেকেন্ড ভ্যালুটা পাস করতে হয় না। আর আমাদের যে অপারেটর রয়েছে, যেমন আমাদের যদি আমি অপারেটর গুলোকে চিহ্নিত করি, ইকুয়াল টু, প্লাস, গুণন চিহ্ন, যে কোনো অপারেটরের জন্য তার টোকেন ভ্যালু হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর অপারেটরটা নিজেই। তাহলে দেখো আমাদের পজিশন হচ্ছে ফার্স্ট আইডেন্টিফায়ার, তারপর আমরা একটা অপারেটর পেলাম যেটা হচ্ছে ইকুয়াল সাইন। তাহলে এই অপারেটরটার জন্য আমাদের টোকেন হবে হচ্ছে ইকুয়াল সাইন। পজিশনের জন্য টোকেন হবে হচ্ছে এটা। সেম ভাবে সেকেন্ড আইডেন্টিফায়ার হচ্ছে ইনিশিয়াল, তার জন্য টোকেন হবে ID,2। তাহলে ইনিশিয়ালের টোকেনের নাম হচ্ছে আইডি, আর তার ভ্যালু হচ্ছে, যেটাকে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু বলতেছি, সেটা হচ্ছে সেকেন্ড লোকেশন টেবিলের। তাহলে এটার ভ্যালু হবে 2। এরপর আবার আমরা একটা অপারেটর পেলাম, তাহলে অপারেটরের জন্য টোকেন হচ্ছে অপারেটরের সিম্বলটা নিজেই। তারপর আমরা আরেকটা আইডেন্টিফায়ার পেলাম, সেটা হচ্ছে রেট। তাহলে আমরা যদি রেটের দিকে খেয়াল করি, রেট হচ্ছে আমাদের সিম্বল টেবিলের 3 নাম্বার রো, এই রোটা। তাহলে আমরা রেটের জন্য আইডেন্টিফায়ার টোকেন নেম হিসেবে পাস করব, আর কমা দিয়ে আমাদের সিম্বল টেবিলের যে রেফারেন্স সেটা হচ্ছে 3, এটাকে হচ্ছে আমরা ভ্যালু হিসেবে পাস করব। এরপর আবার আমরা একটি অপারেটর পেলাম, ইনটু সাইন, সেটা আমরা টোকেন আকারে পাস করব। আর কনস্ট্যান্টও যদি কোনোটা থাকে, যেমন হচ্ছে 60 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে, বা 2.35 হতে পারে, যে কোনো ধরনের কনস্ট্যান্টকেও আমরা এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে পাস করে দিব। এটা করলে এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্টের জন্য টোকেন জেনারেট হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের
এই স্টেটমেন্টটা লেক্সিক্যাল অ্যানালাইসিস করি, যে স্টেটমেন্টটা আমাদেরকে দেওয়া ছিল এই উপরের স্টেটমেন্টটা, এটাকে লেক্সিক্যাল অ্যানালাইসিস করার পর আমরা এরকম একটা টোকেনের সিকোয়েন্স পাবো। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা টোকেন রয়েছে। তাহলে আমাদের প্রথম পেজের কাজ হচ্ছে এরকম গিভেন স্টেটমেন্ট থেকে টোকেনের সিকোয়েন্স জেনারেট করে দেওয়া। এরপর আমরা আসবো দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের পার্ট। আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করি তাহলে আমরা হচ্ছে কয়েকটা ওয়ার্ড তৈরি করে ফেললাম, যেগুলোকে আমরা লিক্সিম বলতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা। তাহলে এই কাজটিকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ, এবং এই কাজের আমাদের আউটপুট হবে এরকম একটা ট্রি, যেটাকে আমরা বলে থাকি পার্স ট্রি। পার্স ট্রি জেনারেট করাটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার পেজের কাজ। তাহলে এখন আমি আসি যে এই পার্স ট্রিটা আমরা কিভাবে জেনারেট করব। এটার জন্য আমাদের জানা লাগবে আমাদের অপারেটর গুলোর প্রিসিডেন্স কেমন। তাহলে আমরা সবাই জানি যে মোটামুটি আমাদের প্লাস, সরি, আমরা জানি যে হচ্ছে আমাদের গুণ আর ভাগ এদের কাজ হচ্ছে আগে করতে হয়, তারপর হচ্ছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে সবার আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, সবার লাস্টে আমরা মোটামুটি এই কটাই হচ্ছে অপারেশন আমরা দেখতে পারি আর কি। তাহলে আমি যদি আবার একটু ক্লিয়ার ওয়েতে তোমাদেরকে বলি, তাহলে সবার আগে আমি করব হচ্ছে প্যারেনথেসিস থাকলে প্যারেনথেসিসের কাজ, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। এটা হচ্ছে আমাদের অপারেটর প্রেসিডেন্স। সেকেন্ড হচ্ছে গুণ এবং ভাগ, দুইটা হচ্ছে একই লেভেলে থাকে অপারেটর প্রেসিডেন্সে। দ্যাট মিনস গুণ ভাগ থাকলে, গুণের কাজ থাকলে গুণের কাজও করা যাবে আগে, ভাগের কাজও আগে করা যাবে, যে কোনোটা করলেই হবে, কোনো সমস্যা নেই। সবার লাস্টে করতে হবে হচ্ছে যোগ বা বিয়োগের কাজ। এটা হচ্ছে আমাদের অপারেটর প্রেসিডেন্সের একটা তালিকা। এটা হচ্ছে আমার সিকোয়েন্সটা। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটার কাজ আগে করতে হবে, গুণ ভাগ থাকলে তার কাজ এর পরে করতে হবে, সবার লাস্টে আমরা করব যোগ এবং বিয়োগের কাজ। এটা হচ্ছে আমাদের অপারেটর প্রেসিডেন্সের একটা তালিকা। তাহলে আমরা যদি আমাদের অরিজিনাল স্টেটমেন্টে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যোগ অপারেশন করতে হচ্ছে এবং এখানে একটা গুণ অপারেশন করতে হচ্ছে। তাহলে আমাদের লজিকটা হচ্ছে গুণ অপারেশনের কাজ আমরা আগে করব। তাহলে এখন আমাকে জানতে হবে যে এই পাস ট্রিটা আমি কিভাবে জেনারেট করব। মূলত হচ্ছে পাস ট্রি এর আমাদেরকে চাইল্ড নোড থেকে সবার আগে শুরু করতে হবে। তাহলে চাইল্ড নোড বলতে বোঝাচ্ছি ট্রি এর নিচের থেকে আমাদের শুরু করে ট্রি এর উপরের দিকে যেতে হবে। তাহলে প্রথম যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে গুণের অপারেশনটা করব। আচ্ছা, পার্স ট্রি ড্র করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে ট্রি এর অপারেটর গুলো হচ্ছে ইন্টারনাল নোড। দ্যাট মিনস এই নোড গুলোর হচ্ছে দুটি চাইল্ড থাকবে। তাহলে দুটি চাইল্ড কিরকম হবে, এটা একটা লেফট চাইল্ড থাকবে, একটা রাইট চাইল্ড থাকবে। তাহলে আমরা যদি এটার জন্য পার্স ট্রি জেনারেট করতে চাই, ফার্স্ট অপারেশনটা হচ্ছে রেট ইনটু 60। তাহলে আমরা আগের পেজে দেখলাম রেটের জন্য এটা হচ্ছে রেটেড টোকেন, আর এটা হচ্ছে আমাদের 60 টোকেন। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে লিখতে পারি আইডি, 3 রেটেড টোকেনের জন্য, আর আমাদের নিউমেরিক ভ্যালুটা হচ্ছে 60। এভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে নেক্সট কাজ হচ্ছে আমরা এই অংশটুকু করে ফেললাম। নেক্সট কাজ হচ্ছে এর সাথে ইনিশিয়ালের ভ্যালুটা যোগ করতে হবে। এবং আমি যদি এখানে খেয়াল করি, ইনিশিয়ালের জন্য টোকেন হচ্ছে আইডি, 2। তাহলে আমি যেটা করব, যে তোমাদেরকে বললাম যতগুলো আমাদের অপারেটর রয়েছে এরা হচ্ছে ইন্টারনাল নোড। দ্যাট মিনস তাদের দুটি করে চাইল্ড থাকবে। নেক্সট কাজ হচ্ছে প্লাস করতে হবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, মাল্টিপ্লিকেশনের লেভেলটা আর প্লাসের লেভেলটা কিন্তু আলাদা। দ্যাট মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশনটা নিচে আছে, প্লাসটা হচ্ছে তার উপরে আছে। যেটা নিচে থাকবে সেটার কাজ আগে করতে হবে, যেটা উপরে থাকবে তার কাজ পরে করতে হবে। এইভাবে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা সাজাতে হবে ট্রি এর। তাহলে আমরা
এই প্লাসের একটা পোর্শন আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে এই প্লাসের ডান পাশের পোর্শনটুকু রেট ইনটু 60। এবার আমরা এই রেট ইনটু 60 এর সাথে বাম পাশের পোর্শনের সাথে যোগ করব, যেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এবং এই ইনিশিয়ালের আমরা টোকেনটা দেখতে পাচ্ছি আইডি কমা 2। তাহলে আমি প্লাসের লেফট হিসাবে অ্যাসাইন করব আইডি কমা 2। এবার যদি আমাদের থার্ড অপারেটর দেখি, ইকুয়াল অপারেটরটা একটু ডিফারেন্ট। ইকুয়াল অপারেটরে আমরা যদি দেখি খেয়াল করে, ইকুয়াল অপারেটরের লেফটে একটা থাকে, রাইটে একটা থাকে। আহ, এখানে আমরা লেফটে দেখতে পাচ্ছি পজিশন, আর রাইটে দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60 এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা অলরেডি আমরা এই প্লাসের যে নোড এখানে ক্যালকুলেট করে রেখেছি। আমরা যদি এখানে ব্র্যাকেটে লিখে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটার মানে হচ্ছে রেট ইনটু 60 এই নোটটার মানে, এবং এই নোটের মানে হচ্ছে ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60। নেক্সট হচ্ছে আমাদেরকে এই ইকুয়াল অপারেটরে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে ইকুয়াল অপারেটর লিখতে পারি এবং এটা লেফট সাইড রাইট সাইড হিসাবে এটাকে অ্যাসাইন করলাম, আর লেফট সাইড হচ্ছে আমরা আইডি 1 এ অ্যাসাইন করে দিব। তাহলে আমরা লিখতে পারি আইডি 1। তাহলে যার কাজ আগে করব তাকে ট্রি এর নিচে রাখবো, এরপর সিরিয়াল বাই আমরা ট্রিটাকে তৈরি করব। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ট্রি। ব্র্যাকেটের পার্টটা তোমাদের লিখতে হবে না, এই ট্রিটাই আসলে এখানে ড্র করে দেখানো হয়েছে। আশা করি তোমরা সিনট্যাক্স অ্যানালাইসিস কিভাবে করা লাগে এই জিনিসটা তোমরা বুঝেছো। এরপর নেক্সট যে আলোচনাটা আসবে সেটাকে বলা হয় সিমেন্টিক অ্যানালাইসিস। এটা হচ্ছে আমরা বাক্য গঠনের পর চেক করব বাক্যের অর্থগত বিষয়গুলো ঠিক আছে কিনা। আমরা যদি কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় চিন্তা করি তাহলে আমরা বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করি। এখন একটা ডাটা টাইপের সাথে আরেকটা ডাটা টাইপের যখন অপারেশন হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে ডাটা টাইপগুলো ম্যাচ করেছে কিনা, এই জিনিসটা চেক করা। দ্যাট মিনস হচ্ছে টাইপ চেকিং করাটা হচ্ছে এই ফেজের একটা অন্যতম প্রধান কাজ। যেমন মনে করো তুমি ইন্টিজার এবং ফ্লোট এই দুটো নাম্বারকে অপারেশন করতে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে ইনশিওর করতে হবে তোমার ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করা হয়েছে। নর্মালি আমাদের কম্পাইলার কিছু বিল্ট ইন টাইপ কনভার্সন প্রোভাইড করে, যেমন হচ্ছে কোয়ারশন একটা এক্সাম্পল। আমি তোমাদেরকে যে প্রবলেমটা বললাম এটা আসলে কোয়ারশনের একটা এক্সাম্পলের উদাহরণ। মনে করো যে এটা হচ্ছে তোমার ইন্টিজার টাইপ, এবং তুমি জানো যে ইন্টিজারের থেকে ফ্লোটের জায়গা অনেক বেশি। এটা নিচেরটা হচ্ছে তোমাদের ফ্লোটের টাইপ। তাহলে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে একটা বড় জায়গাতে চাইলে আমরা এই ছোট জায়গাটাকে অ্যাসাইন করতে পারি। তাহলে আমি চাইলে এই ইন্টিজারটাকে কনভার্ট করে এখানে ফ্লোটের জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে ইন্টিজারটাকে আমরা একটা ফ্লোটে কনভার্ট করতে পারবো, কিন্তু রিভার্সটা করা পসিবল না। একটা বড় জায়গাকে কখনোই তার ছোট জায়গাতে আমরা স্থান দিতে পারি না। তাহলে এই যে ইন্টিজার থেকে অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট করে ফেলা, এই কাজটাকেই বলা হয় হচ্ছে কোয়ারশন করা। তাহলে সিমেন্টিক অ্যানালাইসিসের মূলত প্রধান কাজ হচ্ছে আমাদের টাইপ চেকিং করা, অথবা আমাদের প্রোগ্রামেটিক্যাল স্ট্রাকচারের অর্থগুলো ঠিকভাবে আছে কিনা এই জিনিসগুলো মেনটেন করা। যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে, যখন আমরা কোনো অ্যারের ইন্ডেক্স ডিফাইন করি, কেউ এখানে কখনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিফাইন করতে পারবে না। কেউ যদি প্রোগ্রামে এই ধরনের কোনো ডেফিনেশন দিয়ে থাকে তাহলে সিমেন্টিক এরর ফেজে আমরা বলে দিব যে এটা আসলে আমাদের প্রোগ্রামের অর্থগত দিক থেকে ঠিক নেই। তখন আমরা একটা এরর রেজ করতে পারবো, বা একটা এরর শো করতে পারবো তোমার। তাহলে আমরা যদি আমাদের পাস ট্রি এর দিকে খেয়াল করি, যেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে আমরা পেলাম, এই পাস ট্রিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো, আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, এখানে যতগুলো অপারেশন আছে দ্যাট মিনস ভেরিয়েবল আছে সবগুলোকে ধরে নেওয়া হয়েছে এরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। এটা আমাদের আসলে বইতে ধরে নেওয়া হয়েছে এই অপারেশনের জন্য। তাহলে এরা হচ্ছে সব ফ্লোটিং পয়েন্ট অপারেশন। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের এখানে একটা ইন্টিজার ভ্যালু রয়েছে 60।
আর বাকি যে ভ্যালুগুলো রয়েছে এরা সব হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। তাহলে আমাদেরকে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজে এই ইন্টিজার ভ্যালুটাকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে কনভার্ট করে দিতে হবে। এর জন্য আমরা একটা মেথডের সাহায্য নিয়েছি, যেটা হচ্ছে ইন্ট টু ফ্লোট। এই মেথডের কাজ হচ্ছে 60 যে ইন্টিজার ভ্যালুটি রয়েছে এটাকে ফ্লোটে কনভার্ট করে দেওয়া, আর কিছু না। তাহলে পাস ট্রি আমরা আগের ফেজে যেটা জেনারেট করেছিলাম, দ্যাট মিনস সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে যে পাস ট্রি জেনারেট করেছিলাম, এই ফেজের সাথে সিমেন্টিক অ্যানালাইজারের পার্থক্য হচ্ছে জাস্ট আমাদের ইন্টিজার ভ্যালুটাকে আমরা ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। এই ফেজের যে ট্রিটা জেনারেট হয় এটাকেও পাস ট্রি বলা হয়। দ্যাট মিনস সিনট্যাক্স আর সিমেন্টিক অ্যানালাইজার ফেজের আমাদের আউটপুট হচ্ছে পাস ট্রি। দুটি পেজে আমরা পাস ট্রি জেনারেট করলাম, জাস্ট আগের পেজের সাথে এই পেজের পার্থক্য আমরা ইন্টিজার ভ্যালুটাকে ফ্লোটে কনভার্ট করে নিয়েছি, কারণ আমাদের বাম পাশের যে ভ্যালুগুলো রয়েছে, আমাদের যে ভেরিয়েবল গুলো রয়েছে সবগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। নেক্সট আমাদের যে ফেজ সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এটা হচ্ছে আমাদের মেইন মেশিন কোড বা টার্গেট কোড জেনারেট করার আগে আমরা একটা অন্তর্বর্তী কোড জেনারেট করি, যে কোডটা হচ্ছে রিপ্রেজেন্ট করা তুলনামূলক ইজি। আমরা একাধিক ইন্টারমিডিয়েট কোডও জেনারেট করতে পারি। আমরা আমাদের এই এক্সাম্পলে আমরা মূলত একটাই ইন্টারমিডিয়েট কোড জেনারেট করব। ইন্টারমিডিয়েট কোডটা অনেকটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের মতোই লো লেভেলের ল্যাঙ্গুয়েজ। এটার কিছু প্রপার্টি আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টির কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে এটা খুব সহজে জেনারেট করতে পারতে হবে, দ্যাট মিনস এটা প্রডিউস করা খুব ইজি হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা থেকে খুব সহজেই আমরা টার্গেট মেশিন কোডটা জেনারেট করতে পারবো। টার্গেট মেশিন কোডটাই হচ্ছে আমাদের মেইন মেশিন কোড, যেটা আমরা কম্পিউটারে রান করতে চাচ্ছি। নর্মালি এই কোডটা হচ্ছে বাইনারি কোড হয়ে থাকে, কিন্তু আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা অ্যাসেম্বলি কোডটাকেই টার্গেট কোড হিসেবে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে মূলত আমরা এতটুকু অলরেডি আলোচনা করে ফেলেছি আমাদের কম্পাইলারের ফেজ। এখন আমরা দেখব যে আমরা এই ট্রিটাকে কিভাবে ইন্টারমিডিয়েট কোড আকারে জেনারেট করতে পারি। তাহলে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের জন্য আমাদের এই জিনিসটাকে কিছু স্পেসিফিক ফরম্যাটে রিপ্রেজেন্ট করা লাগবে। এই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে ট্রি অ্যাড্রেস কোড ফরম্যাট। এটাকে থ্রি অ্যাড্রেস কোড বলার মূলত প্রধান কারণ হচ্ছে এটার একটা লাইনে সর্বোচ্চ 3টা অপারেন্ড থাকতে পারে। এখানে যদি তুমি খেয়াল করে দেখো, T2 একটা অপারেন্ড, ID3 একটা অপারেন্ড, T1 একটা অপারেন্ড। তাহলে একটা লাইনে সর্বোচ্চ 3টা অপারেন্ড থাকতে পারে, এই কারণে এটাকে বলা হয় থ্রি অ্যাড্রেস কোড। এখন আমি আসি যে আমার যে ট্রিটা রয়েছে বা পাস ট্রিটা রয়েছে, এখান থেকে আমি কিভাবে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কাজটা রয়েছিল সেটি হচ্ছে আমরা 60 থেকে একটা মেথডকে কল করেছি, যেটা হচ্ছে ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করে দেয়। তাহলে এই প্রসেসটার আমরা একটা টেম্পোরারি নাম দিতে পারি। এটার নাম দিলাম হচ্ছে টেম্পোরারি 1 বা T1 সংক্ষেপে। তাহলে আমাদের প্রথম থ্রি অ্যাড্রেস কোডটা হবে যে T1 ভ্যালু জেনারেট হবে। T1 এর ভ্যালু হচ্ছে ইনটু ফ্লোট। এখন এই T1 এর ভ্যালুর সাথে আমরা অ্যাকচুয়ালি ID3 কে গুণ করেছি এই ফেজে। তাহলে এখানে হচ্ছে একটা গুণের চিহ্ন হয়েছে, তাহলে একটা অপারেটর আছে গুণ, আর বাম পাশে রয়েছে আমাদের ID3। আমি যদি ট্রি এর দিকে খেয়াল করি, তাহলে যখনই আমার কোনো একটা অপারেশন পারফর্ম করব তখন এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবলের নাম দিতে হবে। তাহলে আমরা যদি সেকেন্ড লাইনে খেয়াল করি, আমরা ID3 এর সাথে T1 কে গুণ করতেছি এখানকার চিহ্ন অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি ID3 ইন্টু, আমরা লিখতে পারি ID3 ইন্টু T1। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনটা। তাহলে আমি যদি তোমাকে একটু ট্রিতে অ্যানোট করে দেখাই,
এটা হচ্ছে আমাদের T1, যেটা 60 কে আমাদের ফ্লোটে কনভার্ট করে দিয়েছে, আর এই গুণের ভ্যালুটা হচ্ছে আমাদের T2। তাহলে যত আমাদের ইন্টারনাল নোড থাকবে সবগুলোকে আমরা একটা এরকম টেম্পোরারি নাম দিয়ে অ্যাসাইন করব। আবার লাস্টে এটা হবে, সরি এটার কোনো নাম হবে না, অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য কোনো টি ভেরিয়েবলের নাম অ্যাসাইন করা লাগবে না আমাদের, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা T2 এর ভ্যালু ক্যালকুলেট করেছি, দ্যাট মিন্স হচ্ছে এই গুণের নোডের ভ্যালুটা ক্যালকুলেট করা হয়েছে, গুণের নোডের ভ্যালুটা ক্যালকুলেট করা হয়েছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি, এই এই T2 এর সাথে হচ্ছে আমরা প্লাস করতে যাচ্ছি ID2 কে, এবং এটাকে T3 তে রাখতে যাচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে এই লাইনটা আমাদের ID2 এর সাথে প্লাস হবে T2 এর ভ্যালু, এখানে T2 লিখে দিলাম, এবং এটাকে রাখতে চাচ্ছি T3 তে, বাম পাশে আমাদের ডেস্টিনেশন। সবার লাস্টে হচ্ছে T3 এর ভ্যালুকে আমরা ID1 এ অ্যাসাইন করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের লাস্ট লাইন। তাহলে এই জিনিসটাকে যদি আমি অ্যাসাইন করি, এই টোটাল ব্লকটাকে আমরা বলতেছি আমাদের ইন্টারমিডিয়েট কোড, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। তাহলে এটাকে 3 অ্যাড্রেস কোড বলার কারণ হচ্ছে, এখানে একটা লাইনে সর্বোচ্চ 3টা অপারেন্ড থাকতে পারে, যে কোনো একটা লাইনে সর্বোচ্চ 3টা অপারেন্ড থাকতে পারে, এর বেশি হবে না। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ফেজের কাজ হচ্ছে আমাদের পার্স ট্রি থেকে এরকম একটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে দেওয়া। নেক্সট যে ফেজটি রয়েছে এটিকে আমরা বলি হচ্ছে কোড অপটিমাইজেশন ফেজ। দ্যাট মিন্স হচ্ছে আমরা যে ইন্টারমিডিয়েট কোডটি জেনারেট করেছি, আমাদের এখন কাজ হচ্ছে এই ইন্টারমিডিয়েট কোডটিকে অপটিমাইজ করে এটাকে সংক্ষেপে নিয়ে আসা। তাহলে তোমরা যদি এই আগের কোডটিতে খেয়াল করো, তাহলে দেখবে আমরা যদি এই লাইনটিকে বাদ দিই এবং এই লাইনটিকে যদি সরাসরি 60.0 দিয়ে রিপ্লেস করি, তাহলে আসলে আমাদের এই লাইনটি আর ক্যালকুলেট করারই দরকার পড়ে না। তাহলে আমরা চাইলে এই লাইনটিকে বাদ দিয়ে দিতে পারি, এবং এখানে T1 এর জায়গায় আমরা সরাসরি লিখে দিতে পারি 60.0। তাহলে ইন্টিজার থেকে যে ফ্লোটে কনভার্ট করলাম, এটা মেথডের মাধ্যমে কল করে না করে আমি সরাসরি 60 কে 60.0 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এটা করলে আমাদের একটা লাইন কোড কমে যাচ্ছে। সেম ভাবে দেখো, সবার লাস্ট লাইনে আমরা শুধু একটা ডাটা কপি করেছি, আমরা এরকম একটি ডাটা শুধুমাত্র কপি করেছি, T3 এর ভ্যালুকে ID1 এ এনেছি শুধুমাত্র। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনটিকে বাদ দিয়ে দিতে পারি, এবং T3 কে বাদ দিয়ে এখানে আমি সরাসরি ID1 লিখে দিতে পারি। এই কাজটি করলে আমাদের অ্যাকচুয়ালি দুটো লাইন কোড কমে যাচ্ছে, যেটা 3 অ্যাড্রেস কোড আগে 4 লাইন ছিল, এখন সেটা 2 লাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটি তোমাদেরকে বলা হচ্ছে। তাহলে আমরা যদি এই কাজটি করি, আমাদের কোডটা অনেক অপটিমাইজ হয়ে যাবে, আমরা 4 লাইনের কোডকে 2 লাইনে কনভার্ট করে ফেলতে পারতেছি। তাহলে কোড অপটিমাইজারের কাজ হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ইন্টারমিডিয়েট কোড রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে 3 অ্যাড্রেস কোড, এটাকে অপটিমাইজ করে ছোট কোডে এবং ফাস্টার কোডে ট্রান্সলেট করা, এটাকে আমরা বলতেছি কোড অপটিমাইজার। সবার লাস্ট যে ফেজটি রয়েছে, এটিকে আমরা বলবো হচ্ছে জেনারেটর ফেজ। তাহলে এই জেনারেটর ফেজের কাজ হচ্ছে আমাদের কোড অপটিমাইজেশনে আমরা যে ইন্টারমিডিয়েট কোডটা রিপ্রেজেন্ট করেছি, এটাকে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। এই কাজটি আসলে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজকেও বুঝাতে পারি। আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মিন করতেছি। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন এই মেশিন কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, তখন ভেরিয়েবল গুলোর জন্য আমাদেরকে পার্টিকুলার রেজিস্টার অথবা মেমোরি লোকেশন অ্যাসাইন করতে হবে। রেজিস্টার হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের রেজিস্টারের কথা বলতেছি, আর মেমোরি লোকেশন বলতে কোনো একটা মেমোরির অ্যাড্রেস বোঝানো হচ্ছে। আমাদেরকে আসলে এরকম রেজিস্টার অথবা মেমোরি লোকেশন অ্যাসাইন করে দিতে হবে যখন আমরা এই কোড জেনারেশন করে থাকবো।
তাহলে আমরা যদি আমাদের কোডে ফেরত আসি, আমি একটু দেখি যে আমরা আমাদের এই থ্রি অ্যাড্রেস কোডটাকে কিভাবে এখন আমাদের কোড জেনারেটরের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। তাহলে এখানে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এদেরকে কোনো একটা রেজিস্টারে আমাদের লোড করে নিতে হয় ব্যবহার করার জন্য। তাহলে আমি ID3 রেজিস্টারটাকে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথম কমান্ডটা হবে কোড জেনারেটরে, সেটা হচ্ছে তাহলে প্রথম যে কমান্ডটা হবে কোড জেনারেটরে সেটা হচ্ছে লোড ইনস্ট্রাকশন। তাহলে আমি এখানে লিখতে পারি লোডকে হচ্ছে এলডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এফ দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ফ্লোটিং পয়েন্ট অপারেশন। তাহলে আমি ফার্স্ট কোডটা লিখতে পারি এলডিএফ, আমি চাচ্ছি রেজিস্টার 2 তে, তুমি এখানে অন্য কোনো রেজিস্টারও ইউজ করতে পারো, রেজিস্টার 2 তে আমাদের ID3 এর ভ্যালুটাকে লোড করতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এখানকার প্রথম লাইন, যে লাইনটা তোমাদের দেখানো হচ্ছে। এবার যদি তোমরা খেয়াল করো, আমরা যেটা করতে চাচ্ছি ID3 এর ভ্যালুর সাথে 60 কে গুণ করতে চাচ্ছি। তাহলে গুণ করার যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে MUL, মাল্টিপ্লিকেশনের সংক্ষিপ্ত রূপ, এফ দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ফ্লোটিং পয়েন্টের অপারেশন। আর আমরা যেটা চাচ্ছি ID3 এর ভ্যালুটাকে T1 এ স্টোর করতে চাচ্ছি, যেটা হচ্ছে 60.0। যখনই তোমাদের এরকম কোনো টেম্পোরারি ভেরিয়েবল থাকবে, এদের জন্য আলাদা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করার দরকার নেই, এটা আসলে রেজিস্টারই আমরা স্টোর করে রাখবো। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি, R2 তে আমাদের অলরেডি ID3 এর মান রয়েছে, আমরা R2 এর সাথে 60 কে গুণ করতে চাচ্ছি। যখন কোনো নিউমেরিক ভ্যালু ব্যবহার করব তার আগে আমাদের এরকম একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের গোল হচ্ছে 60 কে R2 এর সাথে গুণ করা, যেটা R2 তে হচ্ছে ID3 এর ভ্যালুটা রয়েছে, এবং এটাকে R2 তে রেখে দেওয়া। নেক্সট কাজ হচ্ছে দেখো, তাহলে আমি যদি এটাকে সংক্ষেপে রিপ্রেজেন্ট করি, তাহলে T1 এখন হচ্ছে R2 তে স্টোর করা আছে। নেক্সট কাজ দেখো, T1 এর সাথে দ্যাট মিনস হচ্ছে R2 এর সাথে আমাদেরকে ID2 কে যোগ করতে হবে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে কোনো ভেরিয়েবলকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি না, এদেরকে আগে লোড করতে হয়। তাহলে আমি এখানে লিখবো লোড এফ, আমরা হচ্ছে ধরে নিলাম R1 রেজিস্টার আমরা লোড করতে চাচ্ছি, এবং এখানে আমরা আসলে ID2 এর ভ্যালুটাকে লোড করতে চাচ্ছি, যেহেতু এখানে ID2 রয়েছে। তাহলে নেক্সট কাজ হচ্ছে ID2 এর সাথে T1 কে যোগ করা, যেটার ভ্যালু হচ্ছে R2 তে সেভ করা আছে। তাহলে ভ্যালু যোগ করার জন্য ইনস্ট্রাকশনটা রয়েছে অ্যাড, এর সাথে ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা addf লিখবো। আমরা তাহলে R1 এ সেভ করে রাখবো, ডেস্টিনেশন আমাদের R1 এর সাথে T1 এর ভ্যালু হচ্ছে R2 তে রয়েছে, এটা আমরা সেভ করে রাখবো। তাহলে অ্যাকচুয়ালি এই ID2 এর সাথে ID1 এর যোগফল, এটা এখন আমাদের স্টোর হয়ে আছে R1, এই ভ্যালুটাকে আমাদের জাস্ট ID1 এ রেখে দিতে হবে। তাহলে এই ভ্যালুটাকে ID1 এ রাখার জন্য আমরা যেরকম ভ্যালু লোড করার জন্য loadf কমান্ডকে ইউজ করেছি, সেম ভাবে ভ্যালু রাখার জন্য st কমান্ডকে ইউজ করতে হবে। st মানে হচ্ছে স্টোর, আর ফ্লোটিং পয়েন্ট স্টোর করার জন্য stf। তাহলে আমাদের এখন কাজ অনেক সিম্পল, জাস্ট ডেস্টিনেশনের নামটা দিব, আমরা ID1 এ সেভ করতে চাচ্ছি, আর ভ্যালু রাখতে চাচ্ছি R1 রেজিস্টারের ভ্যালু। এই রেজিস্টারের নামগুলো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, R1 R2 এর জায়গায় R3 R4 ও নেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন গুলো সেম থাকবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এই অংশটি হচ্ছে আমাদের সেই ডেজিগনেটেড টার্গেট প্রোগ্রাম, যেটা আমরা জেনারেট করতে চাচ্ছি। মূলত এখানে আমরা টার্গেট প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে চুজ করে নিয়েছি, তবে মেশিন যখন রান করবে এটা আসলে আমাদের বাইনারি কোডে কনভার্ট করে নিতে হবে আর কি। বাইনারি কোড আমরা সরাসরি লিখতে পারি না, যেটা আমাদের বুঝতে অনেক অসুবিধা, যার কারণে আমরা হচ্ছে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের টার্গেট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করে নিয়েছি। আজকের লেকচার আমাদের বেশি বাকি নেই, এখানে মূলত কম্পাইলার কনস্ট্রাকশনের জন্য কয়েকটি টুলের কথা বলা হয়েছে, এবং এই টুলগুলো কি কাজ করে এখানে সেগুলো সংক্ষেপে একটু বলে দেওয়া হয়েছে, তোমরা বাসায় এটা একটু দেখে নিবে। আমাদের লাস্ট যে আলোচনার টপিক সেটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট। মূলত আমাদের কম্পাইলার যখন
কোনো একটা সোর্স ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তখন ওই সোর্স ল্যাঙ্গুয়েজে আমাদের কিছু নেম থাকে, তার স্কোপ থাকে, তার কিছু বাইন্ডিং থাকে, আহ, তার ভেরিয়েবল গুলোর কিছু ডাটা টাইপ থাকে। এছাড়া আমাদের অপারেটর এবং বিভিন্ন ধরনের প্রসিডিওর বা ফাংশন আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়। এই জিনিসগুলো ঠিকভাবে করার জন্য কম্পাইলার একটা রান টাইম এনভায়রনমেন্ট তৈরি করে এবং সেই এনভায়রনমেন্টটা সে ম্যানেজ করে, এবং এই রান টাইম এনভায়রনমেন্টে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হয়। তাহলে বেসিক্যালি রান টাইম এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের কোডটাকে এক্সিকিউটিং অবস্থায় আমরা কোডের বিভিন্ন জিনিসকে তৈরি করে সেগুলোকে ম্যানেজ করা, এটাকে আমরা বলতে পারি রান টাইম এনভায়রনমেন্ট। আর রান টাইম এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আর প্রোগ্রাম এক্সিকিউশনে কিছু পার্থক্য রয়েছে। আমরা সেটা যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম মূলত হচ্ছে কয়েকটা ফাংশন বা প্রসিডিউরের সমষ্টি। একটা প্রোগ্রামে কয়েকটি ফাংশন থাকতে পারে বা প্রসিডিউর থাকতে পারে, অনেক সময় সিঙ্গেল ফাংশনও থাকতে পারে, যেমন আমাদের প্রোগ্রামে শুধু মেইন ফাংশনটাও থাকতে পারে। যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন সেটাকে বলা হয় একটা প্রসেস, এবং যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন হচ্ছে তার সাথে রিলেটেড যত প্রসিডিউর রয়েছে সেগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের যখন আমরা রিড অপারেশন করি তখন স্ক্যানএফ এর যে প্রসিডিউরটা সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। এবং যে কোনো প্রসিডিউরে একটা নাম হচ্ছে আমাদের মেমোরির কোনো একটা ডাটাকে, স্পেসিফিক ডাটাকে রিপ্রেজেন্ট করে। আমরা বলতে পারি যে ভেরিয়েবলকে আমরা মেমোরির একটা লোকেশনে অ্যাসাইন করি। তাহলে এই ভেরিয়েবলটা, আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এই ভেরিয়েবলটা বেসিক্যালি এই ডাটা অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে যেটা মেমোরিতে অ্যাসাইন করা হয়েছে। আজকে মূলত আমাদের এতটুকুই। আমাদের জাস্ট লাস্ট একটা জিনিস বাকি রয়েছিল, সেটি হচ্ছে আমরা সিম্বল টেবিলের সম্পর্কে একটু দেখাতে চাচ্ছিলাম তোমাদের। যদি একটু ফেরত আসি, মূলত সিম্বল টেবিল হচ্ছে আমাদের যে কোনো ভেরিয়েবল সম্পর্কে কম্পাইলারকে বিভিন্ন ডাটা স্টোর করতে হয়। মূলত যেটা লাগে সেটা হচ্ছে ভেরিয়েবলটার নামটা কি, ভেরিয়েবলের টাইপ খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে ভেরিয়েবল লোকালি অথবা গ্লোবালি, দ্যাট মিনস যে কোনো স্কোপে ডিক্লেয়ার করা যায়। আমরা যে ভেরিয়েবলটাকে ইউজ করতেছি সেটা কি লোকাল ভেরিয়েবল নাকি গ্লোবাল ভেরিয়েবল, দ্যাট মিনস তার স্কোপ, এটাও আমাকে একটু বলে দিতে হবে। আর আমাদের যদি ভেরিয়েবলটা কোনো ভেরিয়েবল না হয়, কোনো ফাংশনের নাম হয়, যেমন আমি ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করতে পারি, যেটার নাম ধরো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ফাঙ্ক1। তাহলে যখন আমাদের এই ভেরিয়েবলটা আসলে একটা ফাংশন বা প্রসিডিউরের নাম ডিফাইন করতেছে, তখন আমাকে সিম্বল টেবিলে স্টোর করতে হবে এই ফাংশনের প্যারামিটার গুলো কি কি, এই ফাংশনের রিটার্ন টাইপ কি, আর প্যারামিটার গুলো কি কিভাবে পাস করা হচ্ছে, এটা কি কল বাই ভ্যালু পাস করা হচ্ছে নাকি কল বাই রেফারেন্স পাস করা হচ্ছে। তাহলে এই জিনিসগুলো বা এই ইনফরমেশন গুলো রাখার জন্য আমাদেরকে একটা ডাটা স্ট্রাকচার ইউজ করতে হয়। এই ডাটা স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে সিম্বল টেবিল। তাহলে সিম্বল টেবিল হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার যেখানে আমাদের একটা টেবুলার ফর্মে ডাটাগুলোকে রাখা হয়, এবং প্রতিটি রেকর্ড হচ্ছে একটা ভেরিয়েবল বা একটা এন্টিটির জন্য রিজার্ভ রাখা হয়, এবং এই রেকর্ডের ভিতর আবার অনেকগুলো পার্ট থাকতে পারে। ধরো যে এটার ডাটা টাইপ কি, এটার স্কোপ কি, বা এটা মেমোরির কোন লোকেশনে অ্যাক্সেস করা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের একই রেকর্ডের ভিতর বিভিন্ন কলামে সেভ করা থাকতে পারে। তুমি যখন একটা সিম্বল টেবিল তৈরি করবে বা একটা সিম্বল টেবিল ম্যানেজ করবে, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিম্বল টেবিল থেকে এই রেকর্ড গুলো খুব সহজে আমাদের খুঁজে বের করতে হবে। আর হচ্ছে সিম্বল টেবিল থেকে আমরা ডাটাগুলো যখন রাখবো তখন এই ডাটাগুলো আমরা খুব তাড়াতাড়ি যাতে বের করতে পারি বা ডাটাগুলো যাতে তাড়াতাড়ি স্টোর করতে পারি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে লেকচারটি তুলনামূলক একটু বড় হয়ে গেল। আশা করি তোমরা লেকচারের কনসেপ্ট গুলো মোটামুটি বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনসেপ্ট বুঝতে প্রবলেম ফেস করে থাকো, তাহলে ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমরা এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।